হামাস মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের প্রস্তাব পাশ, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান, প্রত্যাখ্যান ইসরায়েলের, দখলদার বাহিনীর হামলায় নিহত আরও 59। নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, প্রথমবার নারী নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন, দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবেন প্রত্যাশা। ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার, উদ্ধার করা রাইফেল দিয়েই খুন ধারণা পুলিশের, আলামত পাঠানো হলো ফরেনসিক ল্যাবে। এবং পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ন্যাটোয় উত্তেজনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। হামাস মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউ ইয়র্ক ঘোষণা নামের প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের প্রচেষ্টায় তৎপর হওয়ার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ভোটে 142টি দেশ প্রস্তাবের পক্ষে, 10টি দেশ বিপক্ষে ভোট দেয়। অন্যদিকে 12টি দেশ ভোটদানে বিরত থাকে। ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে হামাস। এদিকে একদিনে ইসরায়েলি হামলায় উপত্যকায় অন্তত 59 জন নিহত হয়েছেন। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। গাজার বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি তাণ্ডব। বৃহস্পতিবার নেতানিয়াহু বাহিনীর হামলায় গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এলাকা জুড়ে একাধিক হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। চলমান এই হামলায় ইতি টানতে জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছে। সৌদি আরব ও ফ্রান্সের আয়োজনে জুলাইয়ে হওয়া আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতেই এই 7 পাতার ঘোষণাপত্র তৈরি করা হয়। 142টি দেশ পক্ষে, 10টি বিপক্ষে এবং 12টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। জাতিসংঘের ঘোষণাও প্রত্যাখ্যান করে তেল আবিব। শুক্রবার ভোটের পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোস্টেইন বলেন, ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করাই প্রমাণ করে যে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। যদিও ইসরায়েলের প্রত্যাখ্যান উপেক্ষা করে নিজেদের ঘোষণায় অনড় থাকার সিদ্ধান্ত জানায় জাতিসংঘ। তবে হামাস এই ঘোষণা অনুমোদনকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে দ্বিরাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। ভোটের ফলাফলের প্রেক্ষিতে 22 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ পরিষদ বৈঠকে কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলেও জানায় গণমাধ্যম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার ইসরায়েলের নাম উল্লেখ না করেই কাতারে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রের সর্বসম্মতভাবে দেয়া এক বিবৃতিতে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করার পাশাপাশি পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়। গাজা যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। কিন্তু চলতি সপ্তাহে হামাস নেতাকে লক্ষ্য করে দেশটির রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বেশ কয়েকজন সদস্য। হামলার বিষয়ে তেল আবিব আগেই ট্রাম্প প্রশাসনকে অবহিত করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। এবার ন্যাক্কারজনক হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ক্ষোভ ঝাড়ছে বিভিন্ন দেশ, তবে ইসরায়েলের নাম নেয়নি তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে কাতারের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দেয় ব্রিটেন ও ফ্রান্স। ওই বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে বলা হয়, কাতারের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব অপরিসীম এবং গাজা যুদ্ধ ও ভোগান্তি বন্ধ করা উচিত। জাতিসংঘে ওআইসির পক্ষে বিবৃতি দেন তুরস্কের রাষ্ট্রদূত আহমেদ ইয়েলজিদ। এ সময় ইসরায়েলি হামলাকে গর্হিত, অযৌক্তিক ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে রক্তপিপাসু চরমপন্থী আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। আলোচনার সময় হামলা চালিয়ে ইসরায়েল শান্তির সম্ভাবনাকে নষ্ট করেছে বলেও মত তার। ইসরায়েলের বর্তমান নেতৃত্বের উদ্দেশ্য বন্দীদের মুক্তি নয় বরং সংঘাত জিয়ে রাখা বলেও দাবি করেন তিনি। তবে রক্তপাত বন্ধে কাতার কোনো দ্বিধা ছাড়াই মানবিক ও কূটনৈতিক ভূমিকা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন আল থানি। জাতিসংঘ বৈঠকে ইসরায়েলি রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় বলেন, সন্ত্রাসীদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই, সেটি গাজা হোক, তেহরান কিংবা দোহা। বৈঠকে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শে বলেন, এই ঘটনাকে ইসরায়েলের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলার অজুহাত বানানো ঠিক হবে না। ট্রাম্পের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ঘটনাটি দুঃখজনক হলেও একে শান্তির সুযোগে রূপান্তর করা যেতে পারে। দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। বলেন, এই আঘাত শুধু কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন নয় বরং গাজা যুদ্ধবিরতির আলোচনাকে সচেতনভাবে নষ্ট করার প্রচেষ্টা। মৌসুমী সাথী, সময় সংবাদ। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। জেনজি আন্দোলনকারীদের সমর্থন নিয়ে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এই সিদ্ধান্ত জানান। চলমান অস্থিরতা ও প্রধানমন্ত্রীর পতনের পর ইতিহাসে প্রথমবার নারী নেতৃত্বে অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠিত হলো। নতুন প্রধানমন্ত্রী দেশকে সংকট থেকে রক্ষা করবেন এমন প্রত্যাশা দেশটির বাসিন্দাদের। 2 দিনের বিক্ষোভে সরকার পতনের পর এবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পেল নেপাল। একের পর এক চমক দেখা যাচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশ নেপালে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই নেপালে শুরু হয় দুর্নীতি বিরোধী বিক্ষোভ। জেনজিদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান অশোকরাজ সিকদেল ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনা হয় সুশীলা কার্কিকে। তিনি 2016 সালে নেপালের প্রধান বিচারপতি ছিলেন প্রায় 11 মাস। শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন 73 বছর বয়সী সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। নতুন প্রধানমন্ত্রীর জন্য অস্থায়ী কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আন্দোলনকারীরা সততা ও দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য তাকে নেতা হিসেবে পছন্দ করেছেন। তার নেতৃত্বে দেশ সংকট থেকে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সাধারণ নাগরিকদের। নেপাল একজন নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে, তাও একজন নারী। এখন আমরা আশা করছি জাতি এই সংকট থেকে বেরিয়ে আসবে। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি ছোট মন্ত্রিসভা নিয়ে কার্যক্রম শুরু করেছে এবং প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার রাতেই। আগামী নির্বাচন পর্যন্ত সরকারের দায়িত্ব পরিচালনার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নেপালের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে। এদিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ রাজনৈতিক অস্থিরতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এই সংকট ভারতের জন্য গুরুতর কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, সীমান্তবর্তী দেশ দুটির পারস্পরিক সম্পর্ক নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি। প্রধানমন্ত্রী অলির পদত্যাগ নেপালের রাজনীতিতে বড় ধাক্কা। পার্লামেন্ট দখল ও সহিংসতা ঘিরে দেশটিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা ভারতের উত্তর সীমান্তকে নতুনভাবে সংকটময় করে তুলেছে। ভারত ও নেপালের মধ্যে প্রায় 2000 কিলোমিটারের সীমান্ত। প্রতিদিন এই সীমান্ত পেরিয়ে লাখো মানুষ যাতায়াত করে, চলে বিপুল অঙ্কের বাণিজ্য। ভারতে বর্তমানে প্রায় 35 লাখ নেপালি নাগরিক এবং সেনাবাহিনীতে কর্মরত গোর্খা ব্রিগেড রয়েছে। নেপালের অস্থিরতায় অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। দেশটি ভারতীয় জ্বালানি ও খাদ্য আমদানির উপর নির্ভরশীল। বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $8 বিলিয়ন বেশি। অচলাবস্থা দীর্ঘ হলে ভারতীয় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়টি দিল্লিকে আরও চিন্তিত করে তুলছে। ভারতের অভ্যন্তরেও নেপালের অস্থিরতার প্রভাব পড়তে পারে। সীমান্তবর্তী রাজ্যগুলোতে বসবাসরত নেপালি সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। একই সঙ্গে হিন্দু তীর্থযাত্রার মতো সাংস্কৃতিক সম্পর্কও এখন অনিশ্চয়তার মুখে। এতে দিল্লিকে শুধু কূটনৈতিক নয়, সামাজিক দিক থেকেও পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক করে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। প্রতিবেশী রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন টাইলার রবিনসনকে গ্রেফতার করা হয়েছে। ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন 2 দিন ব্যাপী তল্লাশির পর 22 বছর বয়সী এই যুবককে আটক করা হয়েছে। এই ঘটনাকে জঘন্য হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচমকা গুলির শব্দ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। 31 বছর বয়সী কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বক্তৃতা চলাকালে তার গলায় গুলি লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে টাইলার রবিনসনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে এফবিআই। গভর্নর কক্স জানান, সন্দেহভাজন রবিনসন স্থানীয় বাসিন্দা হলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। পরিবার ও বন্ধুদের সাক্ষ্যে জানা যায় তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে চরমপন্থী হয়ে উঠেছিলেন এবং কার্ককে ঘৃণা করে মন্তব্য করতেন। এক আত্মীয়ের স্বীকারোক্তি থেকে সূত্র ধরে শেষ পর্যন্ত তার অবস্থান চিহ্নিত করে এফবিআই। তদন্তকারীরা রবিনসনের গাড়ি ও সিসিটিভি ফুটেজ যাচাই করেন। তার ডিসকর্ড চ্যাটে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা এবং বুলেটের খোসায় বার্তা খোদাইয়ের কথাও ধরা পড়ে। এফবিআই কর্মকর্তারা জঙ্গল থেকে একটি বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ওই অস্ত্র দিয়েই কার্ককে হত্যা করা হয়েছে। রাইফেল ও গুলির খোসা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডকে জঘন্য হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি কার্ককে অসাধারণ প্রতিভাবান ও ছেলের মতো ঘনিষ্ঠ বলে উল্লেখ করেন এবং রবিনসনের জন্য মৃত্যুদণ্ড দাবি করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে প্যাটার্ন আক্রমণ আখ্যা দিয়েছে পোল্যান্ড। এর জেরে ইস্টার্ন সেন্ট্রি মিশন শুরু করেছে ন্যাটো, যেখানে ফ্রান্স পাঠাচ্ছে 3টি রাফায়েল যুদ্ধবিমান। অভিযানে অংশ নিচ্ছে জার্মানি ও ব্রিটেন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় বুধবার প্রথমবারের মতো ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশে অনুপ্রবেশ করে রুশ ড্রোন। দীর্ঘ 7 ঘন্টার আকাশযুদ্ধের পর ভূপাতিত করা হয় ড্রোনগুলোকে। এতে ন্যাটো বাহিনীও অংশ নেয়। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকার্স্কি একে প্যাটার্ন আক্রমণ হিসেবে বর্ণনা করে বলেন, পুতিনকে দেখাতে হবে হাইব্রিড যুদ্ধেরও সীমা আছে, যদিও রাশিয়া একে ভুলবশত ঘটেছে বলে দাবি করছে। এই ঘটনার জেরে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একে কেন্দ্র করে নড়ে চড়ে বসে ন্যাটো। শুক্রবার থেকেই শুরু হয় ইস্টার্ন সেন্ট্রি নামে নতুন অভিযান, যেখানে আকাশ ও স্থলভিত্তিক ঘাঁটি একত্রে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে জোট। ফ্রান্স 3টি রাফায়েল যুদ্ধবিমান পাঠাচ্ছে। জার্মানি ও ব্রিটেন যোগ দিচ্ছে এয়ার পলিসিংয়ে। ডেনমার্কও দিয়েছে অংশগ্রহণের আশ্বাস। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্যাকেজ প্রণয়নের আলোচনা জোরদার করেছে। কিয়েভ সফরে গিয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, নিষেধাজ্ঞা হতে হবে সর্বাত্মক। ছায়ানৌবহর, আর্থিক খাত ও নিষেধাজ্ঞা এড়ানোর পথগুলোও বন্ধ করতে হবে। একই সঙ্গে ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর ডেনমার্কে কার্যক্রম শুরু করার কথাও ঘোষণা করেন তিনি। এদিকে সামরিক সহায়তায় নতুন পদক্ষেপ নিয়েছে জার্মানি ও সুইডেন। বার্লিনের রাইনমেটাল ইউক্রেনে গোলা উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। স্টকহোম ঘোষণা দিয়েছে আগামী 2 বছরে $7.5 বিলিয়ন সমপরিমাণ সামরিক সহায়তা দেবে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র G7 দেশগুলোকে ভারত ও চীনের উপর চাপ বাড়াতে বলছে, কারণ তারা এখনও রাশিয়ার তেল কিনছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অবশেষে নিজ দেশে ফিরছেন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক হুন্দাই মেটা প্ল্যান্টের কর্মীরা। আটকের 8 দিন পর শুক্রবার দেশে পৌঁছান 330 জন। দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ছাড়াও বিমানে ছিলেন চীন, জাপান ও ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন কর্মী। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে কর্মী আটকের এমন পরিস্থিতি এড়াতে ভিসার নতুন ধরন নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের জর্জিয়া হুন্দাই মেটা প্ল্যান্টে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটককৃতদের মধ্যে 3 শতাধিক কর্মী ফিরছেন দক্ষিণ কোরিয়ায়। স্থানীয় সময় শুক্রবার সকাল 11:30টায় ইনচন এয়ারপোর্টে পৌঁছায় তাদের বহনকারী বিমান। এ সময় তাদের স্বাগত জানান ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। দেশে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মার্কিন অভিযানে আটক কর্মীদের। এ সময় বিমানবন্দরে তাদের দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়লে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এমন পরিস্থিতি চলতে থাকলে কেউ যুক্তরাষ্ট্রে থাকতে বা কাজ করতে চাইবে না। ওই ঘটনার পর আমরা কারখানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। জানি না কাজের জন্য বা অন্য কোনো প্রয়োজনে ভবিষ্যতে কারো সেখানে যাওয়ার দরকার হলে ভিসা কিভাবে কাজ করবে। একই বিমানে দক্ষিণ কোরিয়ার নাগরিক ছাড়াও ছিলেন
চীন, জাপান ও ইন্দোনেশিয়ার কর্মীরাও। কর্মীদের আটকের ঘটনাকে মার্কিন প্রেসিডেন্টের ভুল পদক্ষেপ বলে জানিয়ে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে ভিসার নতুন ধরন প্রণয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে এ বিষয়ে সিউল, ওয়াশিংটন একমত হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই কর্মীরা কাজের জন্য যখন যুক্তরাষ্ট্রে ফিরে যাবে তখন তারা যেন এই ঘটনার জেরে নতুন করে কোনো সমস্যার মুখোমুখি না হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার দাবি জানিয়েছি। এ বিষয়ে ওয়াশিংটন ডিসি আমাদের আশ্বাস দিয়েছে। এর আগে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হুন্দাই মেটা প্ল্যান্টে হঠাৎ অভিযান চালায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও OICE। আটক করা হয় 475 জনকে। তাদের বিরুদ্ধে অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। পরে দুই দেশের মধ্যে জরুরি আলোচনার পর আটককৃতদের ফেরত পাঠানো হবে বলে জানায় মার্কিন প্রশাসন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সরকারের নতুন আর্থিক নীতি প্রণয়নের জেরে বিক্ষোভে উত্তাল ইকুয়েডর। আদিবাসী, শ্রমিক ও শিক্ষকদের সংগঠনের র্যালিতে পুলিশের কাঁদানে গ্যাস ছোড়ার পর রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। অন্যদিকে ব্যয় সংকোচন ও দুর্নীতির প্রতিবাদে ফিলিপিন্সে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দুর্নীতি রোধে আরও কঠোর হওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইকুয়েডর। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী কুইটো। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সম্প্রতি নতুন আর্থিক নীতি প্রণয়ন করেন। আদিবাসী, শ্রমিক ও শিক্ষকদের সংগঠনের অভিযোগ, সরকারি কর্মচারীদের বেতন কমাতে প্রণয়ন করা এই নীতির কারণে চাকরি হারিয়েছেন বহু মানুষ। এর প্রতিবাদে শুক্রবার সড়কে র্যালি বের করে বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। র্যালিটি কুইটোর কেন্দ্রে পৌঁছালে ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। ব্যয় সংকোচন, দুর্নীতির প্রতিবাদে ফিলিপিন্সেও বিক্ষোভ হয়েছে। শুক্রবার দেশটির রাজপথে নামেন শত শত মানুষ। ক্লাস পরীক্ষা বর্জন করে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থীরাও। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। ফিলিপিন্সের এই অবস্থার জন্য আমরা প্রতিনিধি পরিষদের সদস্যদের দায়ী করছি না। মার্কোস সরকারের যোগসাজশ না থাকলে এ ঘটনা ঘটার কথা না। সম্প্রতি দেশটির কংগ্রেসের তদন্তে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ঘিরে 2 জন সিনেটরের দুর্নীতির অভিযোগ ওঠে। গেল মঙ্গলবার অভিযোগের সত্যতা মেলার পর ক্ষোভে ফুঁসে ওঠে দেশটির জনগণ। এদিকে এই ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের পাশাপাশি প্রকল্পের দুর্নীতি রোধে আরও কঠোর হওয়ার আশ্বাস দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। নাসরিন রুমি, সময় সংবাদ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারোকে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র সহ 5টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে রায়ের পর রাজধানী ব্রাজিলিয়ায় উল্লাসে মেতে ওঠেন বলসোনারো বিরোধীরা। 2022 সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ষড়যন্ত্র করে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন বলসোনারো। অভ্যুত্থানের ষড়যন্ত্র সহ 5টি অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। তাকে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারকরা বলেন, গণতন্ত্রকে দুর্বল করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করেছিলেন তিনি। রায়ের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট বলসোনারোকে 2033 সাল পর্যন্ত কোনো পদে নির্বাচন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বলসোনারোর আইনজীবীরা এই রায়কে অস্বাভাবিক মাত্রার শাস্তি বলে আখ্যা দেন এবং জানান তারা এর বিরুদ্ধে আপিল করবেন। বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন বলসোনারো। তার অভিযোগ, 2026 সালের নির্বাচনে যাতে লড়তে না পারেন তা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা বলেও দাবি করেন তিনি। এদিকে রায়ের পর রাজধানী ব্রাসিলিয়ায় উল্লাসে মেতে ওঠেন বলসোনারো বিরোধীরা। অন্যদিকে তার বাসভবনের সামনে জড়ো হন তার সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চান এবং দ্রুত সাধারণ ক্ষমার দাবি জানান বলসোনারোর সমর্থকেরা। সাবেক সেনা কর্মকর্তা জৈর বলসোনারো 2019 থেকে 2022 সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্টে বোমা হামলার হুমকি, মুহূর্তেই এজলাস খালি করেন বিচারক, আইনজীবীরা, তল্লাশি চালিয়ে মেলেনি কিছুই।
নির্বাচনের আগে মিয়ানমারে দিন দিন তীব্র হচ্ছে জান্তা বাহিনীর নিপীড়নের মাত্রা। সম্প্রতি বর্ডার গার্ড ফোর্সের সমর্থনে কাইন রাজ্যে হামলা চালায় তারা। এতে পিছু হটতে বাধ্য হয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। এদিকে রাখাইন ও উত্তর ম্যাগো সীমান্তে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আরাকান আর্মি। এরই মধ্যে দেশটির কোটি কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। মিয়ানমারে সম্প্রতি বর্ডার গার্ড ফোর্স BGF এর সমর্থনে কাইন রাজ্যে আক্রমণ চালায় জান্তা বাহিনী। বলা হয় এই নতুন অভিযান 28 আগস্ট শুরু হওয়া একটি বড় অপারেশনের ধারাবাহিকতা। হামলার কারণে কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন, পিপলস ডিফেন্স ফোর্স এবং জয়েন্ট রেভলিউশনারি ফোর্স ওই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়। এরই মধ্যে আরাকান আর্মি জানিয়েছে রাখাইনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সামরিক বাহিনীর আক্রমণ ব্যর্থ হয়েছে। রাখাইন ও উত্তর ম্যাগাও সীমান্তে তীব্র আকার ধারণ করেছে সংঘাত। এদিকে দেশটিতে সামরিক অভ্যুত্থানের 4 বছরের বেশি সময় পরও অস্থায়ী আশ্রয় শিবিরে জীবনযাপন করছেন কোটি কোটি মানুষ। হারিয়েছেন ঘরবাড়ি, সহ্য করছেন নির্যাতন ও সহিংসতার ভয়ভীতি। এ বিষয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটির প্রধান বলেন, নারী ও শিশুদের সহিংসতা থেকে সুরক্ষা দিতে হবে, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। 28 ডিসেম্বর আয়োজিত ভোটের ফলাফল 2026 সালের জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক যন্ত্রনিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। দেশটিতে বহু এলাকা এখনও সামরিক নিয়ন্ত্রণের বাইরে। বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের এলাকায় ভোট বাধা দিতে প্রস্তুত। এ অবস্থায় নিরাপত্তা জটিলতার কারণে নির্বাচনের ব্যাপ্তি সীমিত হতে পারে বলেও জানিয়েছে তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের শিকাগোতে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন এক নথি বহির্ভূত অভিবাসী। গাড়ি থামানোর নির্দেশ অমান্য করে কর্মকর্তাকে ধাক্কা দিয়ে টেনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বেপরোয়া গাড়ি চালানোর পূর্ব ইতিহাস রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে গুরুতর আহত কর্মকর্তা বর্তমানে স্থিতিশীল আছেন এবং আত্মরক্ষায় যথাযথ বল প্রয়োগ করা হয়েছে। ঘটনাস্থলে FBI তদন্ত চালাচ্ছে, তবে এলাকাটিতে জননিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি অপারেশন মিডওয়ে ব্লিটজ নামে ইলিনয়েজে ব্যাপক অভিবাসন বিরোধী অভিযান শুরু করেছে, যা স্থানীয় ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কর্তৃপক্ষের সঙ্গে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে প্রায় একই সময়ে আদালত দুটিতে হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়। মুহূর্তেই বিচার কার্য স্থগিত করে এজলাস খালি করেন বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মীরা। বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড টানা 4 ঘন্টা তল্লাশি চালিয়েও কোনো সন্দেহজনক বস্তু খুঁজে পায়নি। সম্প্রতি সময়ে নজিরবিহীনভাবে এমন হুমকি বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে দেশ জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শুক্রবার স্থানীয় সময় দুপুরে বিচার চলাকালীন হঠাৎই বোমা মেরে আদালত প্রাঙ্গণ উড়িয়ে দেওয়ার হুমকির ইমেল পান দিল্লির হাইকোর্ট কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে প্রায় 30টি এজলাস খালি করে দেয়া হয়। বিচারক, আইনজীবী, মামলার পক্ষ বিপক্ষ এবং উপস্থিত কর্মীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। শুধু দিল্লি নয়, প্রায় একই সময়ে মুম্বাই হাইকোর্টেও পৌঁছায় হুমকি ইমেল। সেখানেও দেখা দেয় আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ও বোম নিষ্ক্রিয়করণ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। প্রায় 4 ঘন্টার অনুসন্ধান শেষে কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। পুলিশ জানিয়েছে কোন IP ঠিকানা থেকে এই ইমেল পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগের সপ্তাহেই দিল্লির মুখ্যমন্ত্রী সচিবালয় এবং মাওলানা আজাদ মেডিকেল কলেজেও একই রকমভাবে হুমকি মেইল পাঠানো হয়েছিল। সরকারি পরিসংখ্যান বলছে 2024 সালে দেশের বিভিন্ন প্রান্তে 700-রও বেশি এ ধরনের হুমকির ফোন ও ইমেইল এসেছে। এ পর্যন্ত 17 জন হুমকিদাতাকে গ্রেপ্তার করা হলেও বাকিদের খোঁজ পাওয়া যায়নি। আদালত, বিমান সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর সবখানেই বেড়েছে এ ধরনের হুমকি। প্রযুক্তি ব্যবহার করে আতঙ্ক ছড়ানোর এই প্রবণতা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 10 মাওবাদী নিহত হয়েছে।
বৃহস্পতিবার মেইনপুর থানার সীমান্তবর্তী জঙ্গলে অভিযান চালানোর সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। অভিযান পরিচালনা করে স্পেশাল টাস্ক ফোর্স, কোবরা ইউনিট ও রাজ্য পুলিশের সদস্যরা। এর কয়েক ঘন্টা আগে নারায়ণপুর জেলায় আত্মসমর্পণ করেছে 16 মাওবাদী সদস্য। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারীরা সংগঠনের বিভিন্ন ইউনিটে সক্রিয় ছিল। কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে পড়ে ভেতরে আটকা পড়েছেন অন্তত 7 শ্রমিক। স্থানীয় সময় শুক্রবার হঠাৎ স্বর্ণখনিটি ধসে পড়ে। এ সময় সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খনিটি ধসে পড়ার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন তারা। এ সময় আটকা পড়া ব্যক্তিদের পরিবারের সদস্য ছাড়াও উৎসুক জনতার ভিড় দেখা যায়। এর আগে গত বৃহস্পতিবার বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় খনিটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের সর্বোচ্চ ধনীর খেতাব হারিয়ে আবার কয়েক ঘন্টার ব্যবধানে তা ফিরে পেয়েছেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ বিষয়ে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, স্থানীয় সময় বুধবার সকালে কয়েক ঘন্টার জন্য ইলন মাস্কের টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করেন ওরাকলের ল্যারি এলিসন। তার সফটওয়্যার কোম্পানির শেয়ারের মূল্য মাত্র কয়েক মিনিটের মধ্যেই 1/3 বেশি বেড়ে যাওয়ায় ব্যক্তিগত সম্পদের পরিমাণও বাড়ে। তবে দিন শেষে আবারও শীর্ষ ধনী হন মাস্ক। বিদেশি চলচ্চিত্র ও টিভি নাটক দেখা বা শেয়ার করার অপরাধে উত্তর কোরিয়ায় ক্রমেই বাড়ানো হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকরের মাত্রা। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 দশকে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরকার নাগরিকদের জীবনের প্রায় সব দিকের ওপর নিয়ন্ত্রণ শক্ত করেছে। পলাতক উত্তর কোরীয়রা জানিয়েছে, 2020 সালের পর থেকে বিদেশি কন্টেন্ট বিতরণের দায়ে জনসম্মুখে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যেন ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে বাড়ানো হয়েছে জোরপূর্বক শ্রম, সীমান্ত নিয়ন্ত্রণ ও নজরদারি প্রযুক্তির ব্যবহার। জাতিসংঘ মানবাধিকারের প্রধান সতর্ক করেছেন, এ পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়ার জনগণ আরও গভীর দমনপীড়ন ও দুর্ভোগের শিকার হবেন। সময় এবার এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের আবহ একেবারেই ভিন্ন। 22 গজে লড়াই ছাপিয়ে সুপার ক্লাসিকো ঘিরে চাপা উত্তেজনা। ভারতের নানা মহল থেকে ম্যাচ বয়কটের ডাক দেওয়া হচ্ছে। টিকিটও কিনছেন না আরব আমিরাতে বসবাসরত ভারতীয়রা। গ্যালারিতে দু দলের সমর্থকদের অপ্রীতিকর ঘটনায় জড়ানোর আশঙ্কাও করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের জন্য দুবাই যেন সেকেন্ড হোম। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপ, টিম ইন্ডিয়ার ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের এই লাক্সারিয়াস সিটি। বুর্জ খলিফার সামনে কুলদীপ, রিঙ্কু, আর্শদীপরা সন্ধ্যাটা বেশ উপভোগ করেছেন। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের হাইপও তো এই আইকনিক টাওয়ারের মতো আকাশ ছোঁয়া। 14 সেপ্টেম্বরের ম্যাচটা নিকট অতীতের সব সুপার ক্লাসিকোকে ছাড়িয়ে যাবে ধারণা করছেন অনেকেই। পেহেলগাম কাণ্ডের পর লড়াইটা আর 22 গজে সীমাবদ্ধ নেই। দুবাইয়ের বিগ ফাইটে বড় একটা অংশ জুড়ে থাকবে দু দেশের ইগো। দ্বন্দ্বের জেরে দুবাইয়ে ক্লাসিকোর টিকিটও কিনছেন না দর্শকরা। ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানিদের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে। সাবেক ক্রিকেটারদের আসর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে 2টি ম্যাচ বয়কট করেছিল ভারত। তবে এশিয়া কাপের মতো প্রেস্টিজিয়াস ইভেন্টে তেমন কিছু না করার সম্ভাবনাই বেশি। যদিও ইন্ডিয়ার অনেক সাবেক ক্রিকেটারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে। সবশেষ হরভজন সিংও বেশ কড়া ভাষায় তেমনটাই বলেছেন। কিন্তু সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলের ভাষ্য ভিন্ন। এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। মাঠে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে অনুরোধও করেন। যদিও ম্যাচ মাঠে গড়ালে কতটুকু শান্ত পরিবেশ বজায় রাখা সম্ভব তা বলা কঠিন। গ্যালারির উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে 22 গজেও। তাই এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক থাকতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এমিরেটস ক্রিকেট বোর্ড ও স্থানীয় প্রশাসনকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মাদ্রিদে। তবে বার্নাবু নয়, ফাইনালের জন্য উয়েফার পছন্দ অ্যাটলেটিকোর ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানো। একই বছর উইমেন্স ইউসিএল এর ফাইনালের আয়োজক ওয়ার্শ। বৃহস্পতিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় আলোচনায় বসেন উয়েফার কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আলোচনা শেষে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এদিকে এ ম্যাচ দুটো ইউরোপের বাইরে আয়োজনের প্রস্তাব করেছিল লা লিগা এবং সিরিয়া কর্তৃপক্ষ।
তাই এখনই এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি উয়েফা। সকল স্টক হোল্ডার এবং সমর্থকদের সঙ্গে আলোচনার পরেই জানানো হবে সবকিছু। রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, ডেল স্টেইনদের নিয়ে একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ক্রিকেটারদের বাইবেল খ্যাত উইজডেন। গত 25 বছরে ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করা ক্রিকেটাররা রয়েছেন সে তালিকায়, যেখানে সর্বোচ্চ 5 জন অস্ট্রেলিয়ার, 4 জন সাউথ আফ্রিকার ও 2 জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। 2 দশকের পারফরমেন্স বিবেচনায় একাদশে সুযোগ হয়নি কোনো ইংলিশ ক্রিকেটারের। ক্রিকেটের বাইবেল খ্যাত মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন এবার একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে তারা, যেখানে সর্বোচ্চ 5 জন অস্ট্রেলিয়ার, 4 জন সাউথ আফ্রিকার ও 2 জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। লাল বলের বিশ্বসেরা একাদশের ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন ভারতের সেরা ব্যাটার বীরেন্দ্র সেহবাগ ও সাউথ আফ্রিকার গ্রেহাম স্মিথ। বিধ্বংসী ব্যাটিংয়ে সবার নজর কাড়া সেহবাগ সাদা পোশাকে মোট 104টি ম্যাচ খেলেছেন, যেখানে 49.34 গড়ে করেছেন 8,586 রান। এক ইনিংসে সর্বোচ্চ 319 রান রয়েছে সেহবাগের। সাবেক ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ম্যাথু হেডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ওপেনারে জায়গা করে নিয়েছেন এই ভারতীয়। সেহবাগের সঙ্গে ওপেনিংয়ে জায়গা করে নেয়া আরেক সাবেক প্রোটিয়া গ্রেম স্মিথ 117 ম্যাচ খেলে করেছেন 9,265 রান। এক ইনিংসে তার সর্বোচ্চ 277 রান। টেস্ট ক্যারিয়ারে 27টি শতক ও 38টি 50 রয়েছে তার। টপ অর্ডারে জায়গা করে নিয়েছেন রিকি পন্টিং। 168 ম্যাচে 13,378 রান নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 3-এ আছেন পন্টিং। 1995 সালে সাদা পোশাকে ক্রিকেট শুরু করেন এই অজি ব্যাটার। অস্ট্রেলিয়াকে 2টি অ্যাশেজ জয়ে সাহায্য করেছেন পন্টিং। টেস্টে 10,000 রান স্পর্শ করা স্টিভেন স্মিথ আছেন সেরা একাদশে। অস্ট্রেলিয়াকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানোর নায়ক তিনি। 56.2 গড়ে 10,477 রান রয়েছে তার। সর্বোচ্চ 239 রানের ইনিংস ছাড়াও 36টি সেঞ্চুরি এবং 43টি 50 রয়েছে স্মিথের। অলরাউন্ডিং পারফরমেন্সের কারণে সুনাম কুড়ানো জ্যাক ক্যালিস জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার হিসেবে। 54 রান দিয়ে 6 উইকেট তার সেরা বোলিং ফিগার। মিডল অর্ডারে জ্যাক ক্যালিসের সঙ্গে জুটিতে রয়েছেন একবিংশ শতাব্দীর আরেক প্রোটিয়া এবি ডিভিলিয়ার্স। মাত্র 114 ম্যাচে 50.66 গড়ে 8,765 রান রয়েছে তার। আর উইকেট রক্ষক হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। বোলিংয়ে পেসার হিসেবে রয়েছেন সাউথ আফ্রিকার ডেল স্টেইন। গতি, লেন্থ আর সুইংয়ের কারণে বিশ্বসেরা পেসারের খ্যাতি রয়েছে তার। লাল বলে তার শিকার 439 উইকেট। টেস্টে 5 বার 10 উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার। আর মোট 26 বার ফাইফার আদায় করেছেন সাবেক এই প্রোটিয়া। পেস ইউনিটে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেট কামিন্স এবং জসপ্রীত বুমরা। এছাড়া একমাত্র স্পিনার হিসেবে মুরালিধরন, নাথান লায়নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একাদশে সুযোগ পেয়েছেন শেন ওয়ার্ন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামাস মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের প্রস্তাব পাশ। 2 রাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান। প্রত্যাখ্যান ইসরায়েলের। দখলদার বাহিনীর হামলায় নিহত আরও 59। নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি প্রথমবার নারী নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন। দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবেন প্রত্যাশা। এবং ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার। উদ্ধার করা রাইফেল দিয়েই খুন, ধারণা পুলিশের। আলামত পাঠানো হলো ফরেনসিক ল্যাবে। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়।